তখন কিন্তু ম্যাডাম খালেদা জিয়া একটা কথা বলছিল, জামাত একটা মোনাফিকের দল, বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল, এরা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, এরা বোঝে নিজের স্বার্থ। যেমন খ্রিস্টান নারীর সাথে দেখা করা, প্রতিনিধির সাথে দেখা করার পর উনি বললেন যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলছে না, শরিয়া আইন না, প্রচলিত আইনই আমি রাষ্ট্র চালাবো। শুক্রবার ঢাকা ৫ আসনে নির্বাচনী জনসভাতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলছেন যে যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হলো হাত পাখা। ইসলামী আন্দোলনের কোন বিশ্বস্ত বন্ধুর কথা তিনি বলছেন আসলে? এটা তো সহজ কথা। বিশ্বস্ত বন্ধুর সাথে যারা প্রতারণা করে, কারা করে? আমরা মানে ইসলামী আন্দোলন কোন বিশ্বস্ত বন্ধু দ্বারা প্রতারিত হলো সেটাই বলতেছি আর কি। ইসলামী আন্দোলন এই দেশ একটা গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে পীর সাহেব একটা ফর্মুলা দিলেন যে ওয়ান বক্স পলিসি, আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেব। কারণ এই ৫৪ বছরের মধ্যে মানুষ সত্যিকারের মানুষের কোনো মুক্তি আসে নাই, দেশের সঠিক কোনো উন্নয়ন হয় নাই, দুর্নীতি সন্ত্রাসমুক্তের দেশ হয় নাই। তো এইবার আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। ইসলামকে মানে ইসলামই আমরা বিশ্বাস করি এবং এটা বাস্তবতা যে ইসলামই একমাত্র মানুষের মুক্তির সনদ। দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই জন্যে নিয়ে আমরা প্রথম ৫ দল, ইসলামী দল ৫ দল, এরপরে যোগ হইলেন জামাত ইসলামী ৬ দল। তো জামাত ইসলামীকে আনার কারণে এই যে ওয়ান বক্স পলিসিটা এটার উদ্যোক্তার উপকার পীর সাহেব চল নয়, তো জামাতকে নিয়ে আসা হইল। কিন্তু জামাতের কিছু কর্মকাণ্ড এটা দিন দিন আমাদেরকে একটু ভাবনায় ফেলে দিল। প্রথমে তাদের কিছু কথাবার্তা, কথা কয়েকটা আছে, যেমন সে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন ডাক্তার শফিক সাহেব ওই ইসে গেলেন, গুলশানে গেলেন, সাহেবের সাথে দেখা করলেন, তখন উনি বললেন যে খালেদা জিয়া সাহেব যে ঐক্যের পাটাতন তৈরি করে গেলেন, এটির উপর দাঁড়িয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। যারা হলো আমাদের প্রতিদ্বন্দ্বী তাদের সাথে উনি জাতীয় সরকার গঠন করবেন, এটা তো আমাদের কোনো এই ফোরামে আলোচনা হয় নাই, উনি বলে আসলেন। তো ঐক্যের পাটাতন তৈরি করে তো ওনাদেরকে তারাই দিল বিএনপি নির্লজ্জভাবে, দেখছে না, ওই যে ২০ দলীয় জোট ছিল, এটা থেকে ওনাকে তারাই দিল না। এটা ঐক্যের পাটাতন কেমন রচনা করলেন? জামাত আপনাদেরকে তাড়িয়ে দিল কেন, নাকি আপনারা চলে আসলেন? না, তারা আমার আর কিছু নাই। এখানে আমি একটা কথা শেষ করে দিই। বিভেদের শেষ কুঠারিঘাত কোন ঘটনা? আমি আর বলতে চাই, জামাত যখন আওয়ামী লীগের সাথে যুগপৎ করে বিএনপিকে হারাইল ক্ষমতা থেকে, তখন কিন্তু ম্যাডাম খালেদা জিয়া একটা কথা বলছিল, জামাত একটা মোনাফিকের দল, বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল, এরা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, এরা বোঝে নিজের স্বার্থ। এই কথা কিন্তু ম্যাডাম বলছে। আবার সেইখানে দাঁড়াইয়া সে বলছে একটা পাটাতন তৈরি করে গেছেন, ঐক্যের পাটাতন, আর এতগুলো লোক ফাঁসি দিল, তাদের একটাও তো বিবৃতি তারা দিল না। বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। একমাত্র সাইদি সাহেবের সাথে শেষ জীবনে শেষ সময় সে একটু হালকা পাতলা দিচ্ছে, এর আগে যত কেউ ধরে নেই। অথচ এই এরাই নিয়ে কিন্তু সরকার গঠন করলো। আবার আপনাদের অনেক নেতা অতীতে এমন কথা বলেছেন, জামাত যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে, তারপরে সে বন্ধুত্ব তৈরি হলো। এখন সে বন্ধুত্ব থেকে এটা হলো, আমরা চাইছিলাম ইসলাম দেশ মানবতার স্বার্থে একটা বৃহত্তর একটা অবস্থা, একটা ওয়ান বক্স পলিসি, এরকম একটা কার্যক্রম হাতে নেওয়া। আমরা মনে করছিলাম যে তাদের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটছে, এত ফাঁসি, এত জেল জুলুম ঘটছে। কিন্তু আমরা পর্যায়ে দেখলাম যে কথাবার্তা কিছু অসংলগ্ন কথাবার্তা, যেটা আমাদের যেটা এই যে একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিক একটা প্ল্যাটফর্ম করছে, এটার সাথে সাংঘর্ষিক। এরপরে উনি কি বললেন, যে একজন খ্রিস্টান নারীর সাথে দেখা করা, প্রতিনিধির সাথে দেখা করার পর উনি বললেন যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলছে না, শরিয়া আইন না, প্রচলিত আইনই আমি রাষ্ট্র চালাবো। তা প্রচলিত আইনি যদি রাষ্ট্র চালায়, তাহলে রাষ্ট্রের পরিবর্তন কী হইল? এই যে ৫৪ বছরের মধ্যে কিছু হয় না, আবার কী হবে? কাজে এই দিক থেকে কিন্তু ওনার এই কথাটাও কিন্তু আমাদের সাথে খুব আঘাত লাগছে, যে এই কথাটা উনি এখন বলে কেন। আর ইসলামী দল মানে তো ইসলাম কায়েমের জন্য, ওনাকে যেমন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন। তাহলে মানে ভোটের আসনে আসন নিয়ে সমঝোতার সেই যদি সমঝোতাটা হয়ে যেত, না সমঝোতা হয়ে গেল, এই কথাগুলো প্রতিবাদ করতাম আমরা, বোল্ডলি প্রতিবাদ করতাম। এরপরে যে আসন যে ব্যাপারটা, আসনের ব্যাপারটা হলো যেটা, যে এখানে তো সবাই সমঝোতা, এখানে কেউ কোনো জোট না যে আপনি বিএনপি তো একটা দুটো সিট এভাবে ভাগ করে দেয়। এখানে কিন্তু জামাতকে এই পাওয়ার দেওয়া হয়নি।
এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। এখানে কার কোথায় কি আছে এইটা নিয়ে আমরা ওখানে একসাথে আলাপ আলোচনা করে যে জিততে পারবে, যে ভালো অবস্থানে তাকেই আমরা দেব। কিন্তু এইখানে তারা একটা মানে মরলিপনা, যেটাকে বলে মরলিপনা করছে তারা। এই মরলিপনাটা আমাদেরকে ভালো লাগে নাই। তা আমরা চিন্তা করলাম যে এই একটা ঘটনা। তারপরে আপনার এটা একটা কথা বলছেন, ওই যে রয়টার্সের সাংবাদিক জিজ্ঞেসলো আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যে ভারতের প্রতিনিধি আপনার সাথে দেখা করছে, কী আলাপ আলোচনা হয়েছে? উনি বলছে এতদিন প্রকাশ করেন না কেন? উনি বলছে এটা গোপন রাখতে বলছিল তারা। মানে ছোটখাটো যে সকল বিভেদগুলো এক পাশে সরিয়ে যে ঐক্যের সপ্তাহ তারা দেখেছিলেন, শেষ পর্যন্ত দেখলেন যে আসলে আসলে সিট সেটা সম্ভব ভাগাভাগি এটা না। অত বড় কিছু না। সিট ভাগাভাগি ওইটা কোনো কারণ হলো, আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলাম দেশ, মানবতার স্বার্থে আমাদের রাজনীতি। আসন 2টা 5টা একটা, কিন্তু দেখলাম মূল জায়গায় মূল নীতিতেই সমস্যা গলদ। এবং কি করলো আমেরিকা জামাতের সাথে যে আকীদাগত পার্থক্য আছে, ইসলামী আন্দোলন বা আপনারা তো অনেক আগে থেকেই জানতেন, সেই পার্থক্য না, তারপরেও তো আমরা চিন্তা করলাম যে ওটা আকীদার জায়গায় থাকুক, দেশের স্বার্থে আমরা একটা কিছু, ইসলামের স্বার্থে কিছু এখন করি। দেশের আচ্ছা, স্বার্থেই এরপরে রাস্তা একটা আলাদা কি হয়ে গেল। তাহের সাহেব কি করলো, আমেরিকা এমবেসিতে যাই তাকে জিজ্ঞাসা করলো তোমরা মৌলবাদীদেরকে, উগ্রবাদীদেরকে সাথে না কেন? ওটা আমরা আস্তে আস্তে গুছিয়ে করে আনতেছি, হ্যাঁ, ওটাকে আমরা নর্মাল করে আনতেছি, ওটা সমস্যা না। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন উনি আমেরিকার এমবেসিতে যাইয়া আর একটা দলের মধ্যে, আমরা কোনোদিন উগ্রবাদী ছিলাম তো না, আমরা কোনোদিন সন্দেহী ছিলাম তো না, একটা লোকের উপরে আমরা অত্যাচার করছি, আঘাত করছি, ইতিহাসে তো নাই আমাদের। তা উনি যাই বলে আমেরিকা বললো যে সুরে, উনি এটাকে তাল লাগাই দিল যে ওটা আমরা ঠিক করিয়ে আনতেছি। এই কথা বলার একটা দলের মধ্যে, আর আমেরিকার যাই, আমেরিকা কে? আজকের গাজার অবস্থাটা কি আজকে দেখেন, আমেরিকা কী করলো? আজকের ভেনেজুয়েলা থেকে একটা নির্বাচিত প্রেসিডেন্টকে কীভাবে অপহরণ করে নিল। আর এই আমেরিকা যে দালালি করে, ভারতের দালালি করে আগামীতে ক্ষমতায় যাবেন আর ক্ষমতার স্বপ্ন সুখ দেখবেন, এই সুখকর অবস্থায় দেশের জনগণ করতে দেবে না। কারণ এই দেশের জনগণ এদেরকে ধোঁকা দিয়া ক্ষমতায় যাওয়া যায় কোনো রকম, কিন্তু টিকেই রাখা যায় না। যারা ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকার সাম্রাজ্যবাদের যারা দাবিদারি করবে, দালালি অসংখ্য করবে, ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। তাদেরকে এদেশের জনগণ কখনো এই ক্ষমতায় প্রসঙ্গেই গেলেও ফজলুল হক কিন্তু আপনার এটা কাছে আসতে চাই, ক্ষমতায় টিকতে দেবে যেই না। প্রেক্ষাপটে এখন আশরাফ আলী আকুন বা তার দল ইসলামী আন্দোলনের কাছে জামায়াত ইসলামী মুনাফেক বা বিশ্বাসভঙ্গকারী, একই সাথে বিএনপি নেতাদের কাছ থেকেও আমরা অনেক সময় একই কথা শুনি। আপনারা তেমন একটা দলের সঙ্গে আপনাদের বিরুদ্ধেও যারা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল একটা সময়, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এমন একটি কথা এখনো বলা হয় যে এনসিপি জামাত একটা বিশ্বাসঘাতকতা করছে, ইসে সাইন করিয়া। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? এখন এখানে 2-3 ভাবে দেখার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জামায়াতের ভূমিকা, সেটাকে ধরেন একভাবে দেখার ব্যাপার আছে। আর তাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক পরিক্রমা এবং ভূমিকা, ঐতিহাসিক রাজনৈতিক পরিক্রমায় জামাত ঐতিহাসিক যতগুলো ভুল করেছে কিংবা অন্যায় করেছে আমি যদি বলি, সেইগুলোর বৈধতা পুরনো রাজনৈতিক দলগুলোই দিয়েছে। তারাই আবার জামাতকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করেছে। জামাত পুনঃপ্রতিষ্ঠা প্রধানত 2বার হয়েছে 71-এর পরে যদি আমরা ধরি। সেটা হচ্ছে প্রথমেতে জিয়াউর রহমান সাহেব নিজেই করেছেন, তারা নিষিদ্ধ দল ছিল, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। দ্বিতীয়ত জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছে কিন্তু বিএনপি, রাষ্ট্র ক্ষমতার অংশীদার করেছে। ওই সময় এটার কতটুকু দরকার ছিল আমি ঠিক এখনও জানি না। এখন এই সমস্ত কিছু করে, হ্যাঁ, ধরেন আমি আশরাফ ভাইয়ের কথাও যদি ধরেন মানে খুব বিনয়ের সাথে আমি বলি, ওনারাই তো জামাতকে নিয়ে জোট করলেন। এখন তাহলে কিংবা ওনাদের জোটে জামাতকে নিয়ে, ওনাদের জোটে জামাতকে এখন এইটার দায় তো আমাদেরকে দিলে কিভাবে? বিএনপি যদি এখন ধরেন জামাতের দায় আমাকে, জামাত বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে জায়গা আছে এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। এখন এই বাস্তবতায় কে কতটুকু করেছে, কে কতটুকু এনেছে, এটা বাংলাদেশের মানুষ কম বেশি পরিষ্কার। এটা দায় আসলে আমাদেরকে দিলে আমরা এটা এই দায় নেওয়ার জন্য আমরা মানে এই দায় কোনোভাবে আমাদের না, সো এটা নিয়ে আমরা আলাপ করাটাই আমাদের জন্য